আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? তোমাদের চতুর্থ অধ্যায়ের মূলধন ও মুনাফা জাতীয় ব্যয় অধ্যায়ে আমি একটি অঙ্ক নিয়েছি। বরিশাল বোর্ড 2025-এ এই প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি বিগত আরও কয়েকটি বোর্ডে 2025 সালে এসেছে। তো এরকম টাইপের প্রশ্ন যদি আসে তাহলে আমরা কিভাবে সমাধান করব এই চ্যাপ্টারের খুঁটিনাটি বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। চলো আমরা এই প্রশ্নটাকে একটু পড়ে নিই। তৈরি এন্টারপ্রাইজ এর মার্চ 2022 সালের কতিপয় লেনদেন নিম্নরূপ। এখানে বলছে, প্রথমেই বলছে পুরাতন যন্ত্রপাতি বিক্রয় 75,000 টাকা, বিনিয়োগের সুদ রয়েছে 25,000 টাকা, নতুন পণ্যের গবেষণা ব্যয় 45,000 টাকা, দালান কোঠা 3 লাখ এবং বিজ্ঞাপন হচ্ছে 20,000 টাকা। এবং এখানে একটু ব্র্যাকেটে বলে দিচ্ছে 5 বছরের জন্য। ঋণ গ্রহণ 1 লক্ষ টাকা, দালান কোঠার ভাড়া প্রাপ্তি 24,500, যন্ত্রপাতি ক্রয় হচ্ছে 33,000 এবং উপযোগ বিল পরিশোধ হচ্ছে 25,000 টাকা, 2500 টাকা। এখন এই অঙ্কটা দেওয়ার মধ্যে দিয়ে এখানে প্রথম অঙ্কে ক নম্বর চেয়েছে হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয়। তো আমাদেরকে শুরুতেই মনে রাখতে হবে যে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় যখন বলবে আমাদের মাথায় আসতে হবে তিনটা জিনিস। একটি হচ্ছে নতুন পণ্যের গবেষণা ব্যয়, কি ব্যয়? নতুন পণ্যের গবেষণা ব্যয়। এটা মাথায় রাখতে হবে যে নতুন পণ্যের গবেষণা ব্যয় যদি আসে, নতুন পণ্যের গবেষণা ব্যয়, এটা যদি আসে গবেষণা ব্যয়। এরপরে ব্যবসা স্থানান্তর, এক জায়গা থেকে আরেক জায়গায় যদি ব্যবসা স্থানান্তর করা হয়, ব্যবসায় স্থানান্তরের ব্যয়। এবং এককালীন বিজ্ঞাপন বাবদ প্রদত্ত ব্যয়। এই তিনটি এককালীন বিজ্ঞাপন বাবদ ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন ব্যয়। এই তিনটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যদি আমরা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে চাই। তাহলে এখানে আমাদেরকে এই নতুন পণ্যের গবেষণা ব্যয় 12 তারিখে আমরা পেয়েছি। এই ঘরটা কিভাবে করতে হবে? তারিখ বিবরণ টাকা টাকা। হিসাব বিজ্ঞানের একটি কমন ঘর হচ্ছে এটা, যে আমি তারিখ বিবরণ টাকা টাকা দিব। তাহলে আমরা দেখবো এটা কত সালের, 2022 সাল। এবং 2022 সালে এখানে রয়েছে 12 তারিখ। কি মাসে? মার্চ মাসের 12 তারিখ। মার্চ মাসের 12 তারিখ। মার্চ মাসের 12 তারিখে কি হয়েছে? নতুন পণ্যের গবেষণা ব্যয়। তাহলে নতুন পণ্যের গবেষণা ব্যয় কত টাকা আছে? নতুন পণ্যের গবেষণা ব্যয় হচ্ছে 45,000 টাকা, 45,000 টাকা। এরপরে আমাদেরকে এইখানে আমরা তিনটা আইটেমের ভিতরে এখানে রয়েছে কি বিজ্ঞাপন বাবদ 20,000 টাকা প্রদান। তো প্রশ্ন হতে পারে যে বিজ্ঞাপন বাবদ আমরা প্রদান করেছি, তাহলে বিজ্ঞাপনে এখানে 5 বছর দেওয়া আছে, 5 বছর দিয়ে আমি তাহলে কিভাবে করব? এখানে এককালীন প্রদান বলতে বিলম্বিত অংশটুকু আসবে। বিজ্ঞাপনে 1 বছরটা হচ্ছে আমার খরচ, আর বাকি 4 বছরটা হচ্ছে আমার অগ্রিম প্রদান করেছি। বিজ্ঞাপনে 5 বছর লেখা মানে হচ্ছে আমরা 1 বছরটা হচ্ছে আমাদের খরচ হয়েছে, আর 4 বছরটা বিলম্ব করতে হবে মানে কি বল? এটা হচ্ছে আমরা অগ্রিম প্রদান করেছি। তো বিজ্ঞাপন যখনই এরকম থাকবে, কোনো বছর দেওয়া থাকবে, তখন আমরা এই বিলম্বিত বিজ্ঞাপন কিভাবে বের করব? বিলম্বিত বিজ্ঞাপন বের করব যত বছর দেওয়া থাকবে। এখানে টাকা হচ্ছে 20,000। এই 20,000 টাকা যত বছর দেওয়া থাকবে তত বছর টাকা আমরা নিচে লিখবো। 5 বছর দেওয়া হচ্ছে, 5 বছর টাকা আমরা নিচে লিখবো। আর 5 থেকে যদি আমরা 1 বাদ দিয়ে দিই তাহলে কত থাকে? 4। মানে 4 বছরটা হচ্ছে আমার বিলম্বিত, আর 1 বছরটা হচ্ছে আমার এই বছরের খরচ। তাহলে এটা 5 দিয়ে যদি ভাগ করে তাহলে 4,000, 4 4 16, 16,000 টাকা হচ্ছে কি আমি অগ্রিম বিজ্ঞাপন। এই দুইটা আইটেম হচ্ছে আমাদের কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে আসবে। তাহলে এখানে টাকা আসছে কত? 61,000। শেষ, আমাদের ক নম্বরটা শেষ। এবার আমরা খ নম্বরে যাব। খ নম্বরে চেয়েছে হচ্ছে মুনাফা জাতীয় আয় ও ব্যয় নির্ণয়। মুনাফা জাতীয় আয় এবং ব্যয়।
তাহলে এই কয়েকটি আইটেমের ভিতরে আমাদেরকে দেখতে হবে যে মুনাফা জাতীয় আয় কোথায় আছে, মুনাফা জাতীয় ব্যয় কোথায় আছে। মুনাফা জাতীয় আয় আমরা একটি পেয়ে গেলাম যে বিনিয়োগের সুদ প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি একটি মুনাফা জাতীয় আয়। তাহলে বিনিয়োগের সুদ প্রাপ্তি মুনাফা জাতীয় আয়। আর কোন আয় আছে কিনা আমরা দেখে নিই। আর একটি আয় রয়েছে দালান কোঠা নির্মাণ করেছিলাম, দালান কোঠা ভাড়া প্রাপ্তি। তাহলে দুটি আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে একটি হচ্ছে মার্চ মাসের কয় তারিখ আমাদের, মার্চ মাসের 8 তারিখ, 8 তারিখে আমরা পেয়ে গেছি কি বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ পেয়ে গেছি। বিনিয়োগের সুদ কত, বিনিয়োগের সুদ হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকা আমরা এই ঘরে ফার্স্ট কলামে লিখব, ফার্স্ট কলামে লিখব। এর পরবর্তীতে আইটি রয়েছে কি দালান কোঠার ভাড়া প্রাপ্তি, সেটা হচ্ছে 25 তারিখ, 25 তারিখ দালান কোঠার ভাড়া প্রাপ্তি, ভাড়া প্রাপ্তি কত টাকা, 24,500 টাকা, 24,500 টাকা। এই টোটাল হচ্ছে আমার কি মোট প্রাপ্তি নাকি মুনাফা জাতীয় মোট আয়। তাহলে মোট আয়, মোট আয় আমি লিখলাম। তাহলে 9,500,4 49,500 টাকা হচ্ছে আমার মোট আয় হলো। এখন আমাদের ব্যয়ের পালা। ব্যয়ের সময় আমরা দেখবো যে এখানে একটি পেয়েছি আমি উপযোগ বিল পরিশোধের একটা ব্যয়। আর কি ব্যয় আছে এখানে, বিজ্ঞাপন বাবদ একটি ব্যয়। তো বিজ্ঞাপনের আমরা আগেই আমি আলোচনা করেছি যে 5 বছরের যখন উল্লেখ করা আছে, 4 বছরটা হচ্ছে আমার বিলম্বিত আর 1 বছরটা আমার হচ্ছে খরচ হয়েছে। তাহলে আমাদেরকে বিজ্ঞাপন যদি নিয়ে আসতে, বিজ্ঞাপন কয় তারিখ, বিজ্ঞাপন হচ্ছে 18 তারিখ, 18 তারিখ বিজ্ঞাপন। এইবার কিন্তু বিজ্ঞাপন আর কিন্তু বিলম্বিত না, এটা হচ্ছে খরচ। তাহলে খরচ আমরা কিভাবে বের করব, যে 20,000 যত বছর বলবে তত দিয়ে ভাগ 1 দিয়ে গুণ, এটা হচ্ছে আমাদের খরচ। আর যখন বিলম্বিত করবে তখন আমরা 5 থেকে 1 বাদ দিয়ে 4, এই আমরা 5 থেকে 1 বাদ দিয়ে 4 করেছি। তাহলে এখানে কত টাকা আসে, 4,000 টাকা। 4,000 টা হচ্ছে বিজ্ঞাপন বাবদ আমার ব্যয় হলো। এরপরে আমরা উপযোগ বিল পরিশোধ করেছি, উপযোগ বিল পরিশোধ কত টাকা রয়েছে, 2500 টাকা। এই দুটো যোগ করব, তাহলে 6,500 টাকা। তাহলে আয় আমরা বের করে ফেলেছি এবং ব্যয়ও বের করে ফেলেছি। শুধু আয় এবং ব্যয় নির্ণয় করতে বলছি এইখান থেকে। তাহলে আমরা এটা আয় হয়ে গেল আর এটা হচ্ছে ব্যয়। এই আমাদের খ নম্বর শেষ হয়ে গেল। এখন আমরা গ নম্বরে চলে যাব। গ নম্বরে কি বলা আছে, মূলধন জাতীয় প্রাপ্তি ও ব্যয়ের পরিমাণ। আমরা এই একই ছকের ভিতরে এখন করে দেখাবো মূলধন জাতীয় প্রাপ্তি এবং ব্যয়ের পরিমাণ। তাহলে প্রথম কথা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তির ভিতরে আমাদের কি কি আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, সম্পত্তি বিক্রি করে যদি আমি টাকা পাই সেটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর আরেকটা আমরা দেখছি যে ব্যাংক থেকে কোন ঋণ গ্রহণ করা রয়েছে, হ্যাঁ ঋণ গ্রহণ করেছে 1 লক্ষ টাকা, এটাও আমাদের একটা মূলধন জাতীয় প্রাপ্তি। মূল প্রাপ্তি মানে আমি পেয়েছি। তাহলে এটা কত তারিখ, পুরাতন মার্চ মাসের 5 তারিখে পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। একটু লিখে নিতে হবে যে এটা মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ বের করছি, মূলধন জাতীয় প্রাপ্তি। এটা লিখে এভাবে দাগ দিয়ে দিব, হ্যাঁ মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। তাহলে পুরাতন যন্ত্রপাতি বিক্রি করে আমি পেয়েছি কত টাকা, 75,000 টাকা। এই 75,000 টাকা মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ 20 তারিখে আমরা ঋণ গ্রহণ করেছি। তাহলে ঋণ গ্রহণ করলেও ঋণের তো আমি টাকা পেয়েছি, টাকা পেলে অবশ্যই মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ কত টাকা রয়েছে, 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা।
তাহলে দুইটা যোগ করে নিলাম, আর আমাদের প্রাপ্তি নেই, তাহলে এখানে হচ্ছে 1,75,000 টাকা হচ্ছে আমার মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ। এরপরে হচ্ছে প্রশ্ন বলছে যে ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিসের পরিমাণ? ব্যয়ের পরিমাণ। তাহলে আমাদেরকে এখন ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে হবে। ব্যয়ের পরিমাণ আমাদের এখানে দুইটা মূলধন জাতীয় ব্যয় আছে, একটা হচ্ছে দালান কোঠা নির্মাণ আর একটা হচ্ছে যন্ত্রপাতি ক্রয়। তাহলে আমরা এখন বের করব কি? মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় লিখে একটা দাগ দিব। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রথমে দিব মার্চ মাসের 15 তারিখে দালান কোঠা নির্মাণ। দালান কোঠা নির্মাণ করেছি কত টাকা? 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা। আর যন্ত্রপাতি ক্রয় করেছি 28 তারিখে, এটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আমরা জানি যে মূলধন জাতীয় ব্যয় হচ্ছে যে ব্যয়গুলি অনিয়মিত, মানে বারবার করা হয় না, বারবার যেগুলি করা হয় সেগুলি হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমি নিশ্চয়ই দালান কোঠা প্রতিদিন নির্মাণ করব না, যন্ত্রপাতি প্রতিদিন আমি ক্রয় করব না, তাই না? তাহলে এই দুটি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। তারপরে যন্ত্রপাতি ক্রয় আছে কত তারিখ? 28 তারিখ। যন্ত্রপাতি ক্রয় কত টাকা? 3,33,000। তাহলে আমরা পেলাম 3,33,000। তাহলে কি আমরা বুঝতে পারলাম যে যদি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় বলে তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে: নতুন পণ্যের গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয় এবং বিজ্ঞাপন বাবদ এককালীন ব্যয়, এটা মনে রাখতে হবে। আর ঘতে আমাদের বলছে কি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় আয় হচ্ছে যে আয়গুলি নিয়মিত হয়, মুনাফা জাতীয় ব্যয় কি? যে ব্যয়গুলি নিয়মিত হয়। এখন আমি বিনিয়োগ করেছি, বিনিয়োগের সুদ আমি রেগুলারই পাবো, এটা একটা নির্দিষ্ট ইন্টারভাল পিরিয়ড পর পর আমি কিন্তু বিনিয়োগের সুদটা পাবো। তাহলে বিনিয়োগের সুদটা হচ্ছে নিয়মিত আয়। ঠিক একই রকম যে আমি বিনিয়োগের সুদ যেহেতু নিয়মিত আয়, এবং দালান কোঠার ভাড়া প্রাপ্তি আমি প্রত্যেক মাসে মাসে আমি ভাড়াটা পাবো, তার মানে এই আয়টা হচ্ছে আমার কি? নিয়মিত। যেটা নিয়মিত হবে সেটাই কিন্তু মুনাফা জাতীয় হবে। এরপরে মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে আমরা বিজ্ঞাপন বাবদ ব্যয় এবং উপযোগ বিল, এই দুইটা আমরা নিয়েছি, কারণ এগুলো হচ্ছে রেগুলার করতে হবে। প্রত্যেক বছরে বা প্রত্যেক মাসে মাসে নির্দিষ্ট সময় পর পর আমাকে এই খরচগুলি করতে হবে। যে খরচগুলি নিয়মিত করতে হয় সেগুলি হচ্ছে মুনাফা জাতীয়। এরপরে আমরা 10 নম্বরে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ বের করব। প্রাপ্তি মানে আমি পেয়েছি, পুরাতন যন্ত্রপাতি বিক্রি করেছি মানে কি আমি নগদ টাকা পেয়েছি, এবং এটা কিন্তু নিয়মিত না, এটা হচ্ছে অনিয়মিত। এটা মাথায় রাখতে হবে। প্রশ্ন কিন্তু হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের ভিতরে পার্থক্য লিখুন। ঠিক আছে? এরপরে মূলধন জাতীয় ব্যয় আমরা জানি যে এগুলি অনিয়মিত ব্যয় এবং হচ্ছে যেগুলির অ্যামাউন্টটাও কিন্তু অনেক বেশি হয়, ঠিক আছে, যে রেগুলার হয় না, এবং এটা সুবিধাও কিন্তু একাধিক বছর পর্যন্ত পাওয়া যাবে। আশা রাখি ভিডিওটি কাজে লাগবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।